কোলাহলে পূর্ণ শহর। ধুলোবালি ছড়িয়ে ছিটিয়ে আছে শহরের কোনায় কোনায়। বাতাসে বাতাসে উড়ে চলছে। একটু পরপরই গাড়ি, রিক্সা, বাস নামক যন্ত্রগুলোর হর্ন বেজে চলছে অবিরাম। বাসের এক কোনায় গুটিসুটি হয়ে বসে আছে চারু। উদ্দেশ্য, সে এখন শ্রীজাদের বাড়িতে যাবে। ঠিকানা তার নেওয়া হয়ে গিয়েছে। নিশির কথা শুনে হন্তদন্ত হয়ে হসপিটালে চলে এসেছিল সে। এর মধ্যে তার মনেই ছিল না যে আজ শ্রীজা তাদের বাড়িতে যাচ্ছে। শরতের তো এই সময়টাতে অফিসে থাকার কথা। ব্যাগ থেকে ফোনটা বের করলো, তার মাকে জানিয়ে দিতে হবে সে সাভার চলে এসেছে, শ্রীজাকে কাল পাঠিয়ে দিতে। ফোন অন করার জন্য বাটন চাপতে দেখলো ফোনের চার্জ শেষ। জ্যাম পড়েছে রাস্তায়। এখন প্রায় মিনিট 5 হবে বাস থেমে গেছে। গরমে ঘেমে ফেপে একাকার হয়ে যাচ্ছে চারু। স্কার্ফটা দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে আবার একটু পানি খেয়ে নিল সে। হাতে থাকা ঘড়িটাতে সময় দেখে বুঝতে পারল আজ আর সাদ্দামের বাড়িতে যাওয়া হবে না। চারু সাদ্দামের আম্মুকে কালোই না করে দিয়েছিল সে সাদ্দামকে আর পড়াবে না, তার বদলে নতুন টিচার দিয়ে যাবে। এক্সাম শেষে সে আর মহাখালী থাকবে না, বিধায় সাদ্দামকেও পড়ানো হবে না। শর্তমতে আজ নতুন শিক্ষিকার সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি ফেরার পরে যা হলো তাতে হিতাহিত কাণ্ডজ্ঞান সব ভুলে বসেছিল চারু। সে এখন বুঝতে পারছে আবেগের বশবর্তী হয়ে সে ঠিক কতটা মারাত্মক ভুল করে বসেছে। তাকে ওভাবে কাঁদতে দেখেছেন মিসেস নাইমা আর নাইম সাহেব। এখন যদি কোনো কিছু মনে করে শ্রীজা আর শরৎকে বলে দেয়, আর তারপর যদি কোনো ঝামেলা হয়, এত ঝামেলা এত বিপদ কাটিয়ে উঠতে পারছে না ও। একটার পর একটা বিপদ লেগেই আছে তার পেছন। জীবন সুন্দর আবার অনেক কঠিনও। সকালবেলা নাস্তা করে বেরিয়েছিল এক্সামের উদ্দেশ্যে। কথা ছিল বাড়ি ফিরে দুপুরের খাবার খাবে, তাও তো হলো না। ক্ষুধার জন্য পেটও ব্যথা করছে বেশ। এর মধ্যে চারু দেখতে পেল বয়স 8-9 মধ্যে একটা ছেলে শশা আর আমড়ার ভর্তার প্যাকেট নিয়ে বাসে ঘোরাঘুরি করছে, উদ্দেশ্য বিক্রি করা। চারু ব্যাগ থেকে খুচরা টাকার নোট বের করে ছেলেটাকে ডাক দিল। এই পিচ্ছি, শুনে যাও তো। চারুর ডাক শুনে ছেলেটি হাসি মুখে দ্রুত পা চালিয়ে চারুর সামনে এসে দাঁড়ালো। যে আফা, কি লাগবো কোন? সব আছে। আম ভর্তা, শশা কাটা, আমড়া ভর্তা, ঠান্ডা পানি, বড়ইয়ের আচার সব। ছেলেটা বেশ চটপটে। চারু তাকে বলল, একটা আমড়া আর একটা শশা দিবি? পানি কত করে? 20 টাকা। 15 টাকার পানি 20 টাকায় বিক্রি করছিস? বোকা পেয়েছিস আমাকে? ছেলেটা মাথা চুলকে বলল, এটা ঠান্ডা পানি আফা, এর লেগা 20 টাকা, বলে শশার প্যাকেটে লবণ মেশাতে লাগলো। চারু শশা আর আমড়ার প্যাকেটটা হাতে নিয়ে ছেলেটার হাতে 10 টাকার একটা নোট বাড়িয়ে দিল। ছেলেটা বলল, আফা আর 10 টাকা? 10 টাকা মানে? আমরা 5 শশা 5, মোট 10। আবার কিসের 10 টাকা? ছেলেটা একটু হেসে বলল, যা না আফা, আমরা 10, শশাও 10, 10-এর নিচে এখন মাল পাওয়া যায় না। চারু বিরক্ত হলো। জিনিসের দাম এখন তরতরিয়ে বাড়ছে। গলার উপর পাড়া দিয়ে সবাই সব উসুল করে নিচ্ছে, অথচ চাকরির বেতনের টাকা কেউ বাড়াচ্ছে না। ব্যাগ থেকে আরেকটা 10 টাকার নোট বের করে ছেলেটার হাতে বাড়িয়ে দিতে ছেলেটা বলল, আফা পানিটা নিয়ে আলন, বাসে আর পানি পাইবেন না, খাওয়ানোর পরে ঝাল লাগবো আপনি। চারু বলল, না পানি দরকার নেই, 15 টাকার পানি আমি 20 টাকা নেব কোন দুঃখে? ছেলেটা হতাশ হয়ে বলল, আচ্ছা তয় 15 টাকাই দেন। সে বিড়বিড়িয়ে বলল, বেরি বেশি চালাক, 5 টাকা বেশি লাভ করতালাম না, ধুর। চারু অনেকক্ষণ ধরে ডাকছে, তার মাকে একটা ফোন করা উচিত। নিশ্চয়ই খুব চিন্তা করছে। শ্রীজা ভাবিও পৌঁছে গিয়েছে বাড়িতে। এতক্ষণে নিশ্চয়ই ওর বান্ধবীদের ফোনে ফোন করা শুরু করেছে, কিন্তু নিশি তো ফোন ব্যবহারও করে না, আর ওর মায়ের নম্বরও বাড়িতে নেই। এইসব ভেবে বেশ চিন্তায় মগ্ন চারু। হঠাৎ ভাবলো, কারো কাছ থেকে ফোন ধার নিয়েও তো ফোন করা যায়, যেই ভাবা সেই কাজ। পাশের সিটে বসে থাকা মেয়েটার কাছ থেকে ফোনটা নিয়ে মায়ের কাছে ফোন করলো। ও প্রথম 2বার ফোন না ধরলেও তৃতীয়বার ফোন ধরলেন শরতের মা। চারু বলল, মা আমি সাভার এসে পড়েছি, ভাবিকে বলো কাল সাভার চলে আসতে, আর তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। চারু আরও কিছু বলতে নিবে, তার আগে ওপাশ থেকে শরতের মা কেঁদে দিয়ে বলে উঠলেন, মহাখালীতে কেউ নেই, আমরা সাভার এসেছি, তোর ভাবিদের বাড়িতে আগুন লেগেছিল, ওই সময় তোর ভাবি বাড়িতে থাকায় আর কিছু বলতে পারলেন না তিনি। চারু আতকে উঠল। সে এমন কিছুই আশা করেনি। চারু চিন্তিত সুরে দ্রুত বলল, এখন কই আছো তোমরা? সাভার সিটি হসপিটাল, 5 তলায়, কেবিন নং 506। চারুর মাথা ঘুরে উঠল। কালই তো শ্রীজার সাথে কথা বলল ও। এই একটু আগেও সে সিটি হসপিটালে ছিল। আর কিছু ভাবার জন্য সময় নিল না ও। ফোনটা মেয়েটার হাতে দিয়ে বাস থেকে নেমে পড়ল। একটা রিক্সা নিয়ে আবার যেতে লাগলো সিটি হসপিটালের উদ্দেশ্যে। সময় তো বহমান। সে কারো জন্য অপেক্ষা করে? কখনোই করে না। তার কোনো পিছুটান নেই, নেই কারো প্রতি কোনো মায়া, আশা, ভরসা, ভালোবাসা। তাই তো সে স্থির নয়, ছুটে চলে এ প্রান্ত হতে ও প্রান্তে, নিজের গতিতে, নিজের ভালোবাসায়। সেই সময়কে লোকে ভালোভাবে ব্যয় করতে পারলেই তার জন্য সময় বয়ে আনে চরম সাফল্য।
আর অপচয় করলে চরম ব্যর্থতা। দেখতে দেখতে সময়ের অংশ 1 মাস কেটে গিয়েছে। চারু এখন শ্রীজাদের বাড়িতেই থাকে। তার থাকার উদ্দেশ্য আগে একটা হলেও এখন তার সংখ্যা বেড়ে গিয়ে মোট 2টো। প্রথম কারণ জাবিতে চান্স পাওয়ার জন্য স্টাডি করা, আর দ্বিতীয় কারণ শ্রীজার খেয়াল রাখা আর তাকে সঙ্গ দেওয়া। শ্রীজা এখন সুস্থ, গায়ের পোড়া দাগগুলো মিলিয়ে যাচ্ছে। শরতের সাথে তার সম্পর্কের উন্নতিও হচ্ছে ধীরে ধীরে। চারু আগের মতনই এখন প্রথম সময়কার মতোই ধীরে ধীরে বন্ধুসহিত আচরণ করছে শ্রীজার সাথে। তবে কিছু কথা তো তার নিজের ভেতরেই থেকে যাবে, যে কথা সে কাউকে বলবে না, সে কখনো প্রকাশ করবে না। সে একটা মানুষকে খুব করে চায়, এতটাই ভালোবাসে যে মানুষটা তার স্বপ্নে এসেও ঘুম হারাম করে দিয়ে যায়। অদ্ভুত কথা হচ্ছে, সে যাকে ভালোবাসে সে ভালোবাসে শ্রীজাকে, আর শ্রীজা শরৎকে। ভালোবাসে এত অপূর্ণতা কেন? মাঝে মাঝে সে নিজেকে প্রশ্ন করে, কি করে কিভাবে সে নিজের জানা সত্ত্বেও এমন একটা মানুষকে ভালোবাসলো যাকে সে কখনই নিজের করে পাবে না, যাকে নিয়ে ভাবতে গেলেও ভাবনাগুলো বারে বারে তাকে বলে সে মানুষটা তার নয়। সেদিন যদি বাড়িতে আগুন লাগার মতো দুর্ঘটনা না ঘটতো তাহলে তো নাদিম আজ ঠিকই অন্য কারো হতো। নাদিমের বিয়ের কাজও থেমেনি। বিয়ের দিন তারিখ আবার ফিক্সড করা হয়েছে, তবে এবার কমিউনিটি সেন্টারে। বাড়িতে করবেন না তারা, আগের বারের মতো ভুল আর করতে চাইছেন না। তাই আগের চেয়েও বেশি সতর্কতা অবলম্বন করছেন মিসেস নাইমা এবং নাদিম। চারু নাদিমকে চাইলেই বলতে পারত, কিন্তু তার অনেকটা বড় হতে হবে। তার কেরিয়ার, পথ চলা, সমাজ, পড়াশোনাই আগে। এইসব আবেগ ভালোবাসা তো তার জন্যে নয়। এ দুনিয়াতে যার মা বাবা নেই তার আবার কিসের এত চাহিদা? তাদের তো লোকে টাকা দেখে ভালোবাসে, কজনই বা বিনা স্বার্থে ভালোবাসে তাদের। সে নাদিমের ভালোবাসার আবেগে পড়ে শরৎ, শ্রীজা কিংবা তার মা বাবাকে কষ্ট দিতে চায় না। খুব কষ্টে নতুন করে আপনজন পেয়েছে সে জানে স্বজন হারানোর কষ্ট। শরতের স্বপ্ন, শ্রীজার স্বপ্ন পূরণ করতে হবে যে তার অনেক বড় হতে হবে, দেখিয়ে দিতে হবে চারুও পারে। গভীর রাত, ঘড়ির কাঁটা এখন 1:30 বাজে। ঘুমিয়ে গিয়েছে প্রায় সবাই, শুধু ঘুমানি শরৎ। চুপটি করে শুয়ে শুয়ে তার পাশে থাকা ঘুমন্ত রমণীকে দেখছে সে। এত মায়া, এত স্নিগ্ধতা কোথা থেকে নিয়ে এসেছে মেয়ে? কই, আগে তো এত মায়া, এত ভালো লাগা আসেনি শ্রীজার প্রতি। নাকি সে অন্য কারো মোহে পড়েছিল বলে সে মোহের পর্দা তাকে অন্ধ করে দিয়েছিল? ইদানিং শ্রীজা সব কিছুই ভালো লাগে তার, ভালো মন্দ সব। মাঝে মাঝে শরৎ ভাবে সে কি পাগল হয়ে যাচ্ছে? এতটা মুগ্ধ একজন মানুষের উপর আরেকজন মানুষ কি করে হতে পারে? শ্রীজাকে হারানোর ভয় তাকে এখন আরও বেশি তাড়া করে। হঠাৎ শ্রীজা আচমকায় চোখ মেলে তাকালো। অপ্রস্তুত হয়ে পড়ল শরৎ। শ্রীজা শরতের দিকে তাকে চোখ ছোট ছোট করে প্রশ্ন করল, লুকিয়ে লুকিয়ে কাকে এভাবে দেখা হচ্ছিল? শরৎ বালিশে মাথা ঠেকিয়ে বলল, আমার বউকে দেখছিলাম। কেন, কোনো সমস্যা? শ্রীজা চোখ পাকালো, বলল, অবশ্যই সমস্যা আছে, আলবাত আছে। শরৎ উৎসুক হওয়ার ভান করে বলল, আলবাত আছে? তাহলে তো জানতেই হবে কি সমস্যা, হয়েছেটা কি জনাবা? শ্রীজা উঠে বসে বলল, কি হয়েছে জানেন না? আমার সাথে মস্করা করা হচ্ছে। শরৎ মুখ টিপে হাসল। ডান হাত দিয়ে বারবার গালে হালকা করে চাপড় দিয়ে দিয়ে তবা করার ভান করতে করতে বলল, ছি ছি ছি, এসব কি বলছেন? আমার রাজ্যের রানীর সাথে কি আমি এসব করতে পারি? গর্দান যাবে আমার। আপনার গর্দান যাওয়ার দরকার তো অনেক আগেই ছিল। বিনা অনুমতিতে একজন সহজ সরল মেয়েকে দেখা হচ্ছে, তাও খুঁটিয়ে খুঁটিয়ে। এটা কি মহা অপরাধ নয়? পাপ করেছেন আপনি, মহাপাপ। শরৎ বলল, কিন্তু সে মেয়েটি তো আমার স্ত্রী। 3 কবুল বলে তার সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি আমি। এখন সব অধিকার আছে আমার। শ্রীজা মুখ ভ্যাংচালো, বলল, নিজের বেলায় 16 আনা আর আমার বেলা 1 আনাও না। এখন তো বউ প্রেমিকা ছেড়ে চলে গিয়েছে বলেই তো বউয়ের কাছে এসেছেন। বুঝি বুঝি, সব বুঝি। শরৎ মুচকে হেসে বলল, ভাগ্যিস অনু আমার জীবন থেকে চলে গিয়েছিল, তা না হলে আমার তো জানাই হতো না যে সত্যি সৃজা নামের মেয়েটা আমাকে এত এত বেশি ভালোবাসে। ঢং কম করবেন শরৎ ভাই। আচ্ছা, আমি ঢং করছি, তাহলে তুই কি করছিস? কিছুই করছি না শরৎ ভাই। শরতের এবার রাগ লাগলো প্রচুর। মেয়েটা কথায় কথায় তাকে শরৎ ভাই বলবেই বলবে। তাকে রাগিয়ে দেওয়ার বড্ড প্রয়োজন বোধ হয় মেয়েটার। শরৎ চোখ পাকিয়ে বলল, একদম ভাই ভাই করবি না। তোর মারপেটের ভাই নেই, সে শখ তুই ভাই দত্তক নিয়ে তারপর তাকে ভাই রেখে পূরণ কর। আমাকে একদম ভাই ভাই ডাকবি না। সৃজা হাসলো, বলল, কেন শরৎ ভাই? শরৎ আবার কিছু বলল না, তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আর একটু হলেই রাগেরা গড়গড়িয়ে পড়তে থাকবে। হঠাৎ করে শরতের মাথায় আচমকা একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। তার কেন যেন মনে হলো এই কাজটা করলে সৃজা থামবেই। হুট করে সে তার অধৈর্যকুল ছুঁয়ে দিল সৃজার গালে। সৃজা শোয়া থেকে বসে পড়ল, হাত দিয়ে শরৎকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গালে হাত দিয়ে বসে রইল। সে এখন কিছু বলতে পারছে না, বাক শক্তি যেন হারিয়ে ফেলেছে ও। লজ্জা শরতের দিকে তাকাতেও পারছে না। ও আবার এ ঘর থেকে যাবারও উপায় নেই।
যেতে নিলে যদি শরৎ আবার না আর ভাবতে পারছে না, লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে। হাত দিয়ে গাল ডলতে ডলতে দ্রুত অপর পাশে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল সৃজা। ভাবতে তার কেমন লাগছে, শরৎ দিন দিন নির্লজ্জ হয়ে পড়ছে। যখন তখন হুটহাট এসব কাণ্ড করে বসে সে। সৃজা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইল বিপরীত পাশে। তার বুক ধরফর করছে, হাত পা কাঁপছে, লজ্জা মাথা কাটা যাচ্ছে একেবারে। সে পারছে না দৌড়ে এ ঘর ত্যাগ করতে। সৃজা চোখ বন্ধ করে শক্ত হয়ে পাথরের মতো শুয়ে রইল। বেশ কিছুক্ষণ পর শরতের একটা কথায় তার কান অবধি পৌঁছালো, তা হচ্ছে, আর ভুলেও আমাকে ভাই ডাকবি না। ভুল করেও ভাই ডাকলে এমন শাস্তির জন্য প্রস্তুত থাকবি। আমি অলওয়েজ তোকে শাস্তি দেব, আমার কোনো সমস্যা নেই। নামি দামি একটা 5 স্টার রেস্টুরেন্টে বসে নাদিমের জন্য অপেক্ষা করছে মেঘা, হাতে একটা কফির কাপ। ইদানিং বৃষ্টির কারণে মৌসুম ঠান্ডা হয়ে আছে। এই সময়টাতে কফি হলে মন্দ হয় না। অপেক্ষার প্রহর কাটিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো নাদিম। হাতে ব্ল্যাক ঘড়ি, গায়ে পার্পল কালার শার্ট আর ব্লু জিন্স। ফোন টিপতে টিপতে এগিয়ে এলো নাদিম, মেঘার পাশে চেয়ারটাতে বসলো। নাদিমকে কিছু না বলতে দেখে মেঘা নিজেই একবারই কথা বলা শুরু করলো। কেমন আছো? নাদিম ফোনটা পকেটে ঢুকিয়ে মেঘার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ভালো না থাকলেও আমাদের ভালো থাকতে হয়, তাই ভালো আছি। তুমি? এখন বেশ ভালো আছি। কেন আগে ভালো ছিলে না? ছিলাম না বলে ভুল হবে, ভালো ছিলাম, তবে চিন্তায় ছিলাম খুব। এখন চিন্তামুক্ত। তাহলে তো ভালোই। কি খাবে বলো, অর্ডার করি? না, তেমন কিছু খাবো না, আজকে অনেকটা ব্যস্ত আমি, কিছু কেনাকাটার বাকি আছে। তা তো হচ্ছে না বলে ওয়েটারকে ডাক দিয়ে নাদিম কিছু খাবার অর্ডার করলো। ওয়েটার চলে যেতেই মেঘা নাদিমের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, নাদিম, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য তোমাকে এখানে ডাকা। আশা করি আমার সবটা কথা তুমি শুনবে আর আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে। নাদিম হাসলো, এরপর বলল, আচ্ছা বলো শুনি, কি বলবে তুমি? মেঘা বলল, বাবাকে তুমি কতটুকু চেনো বা জানো সেটা আমি জানি না, তবে হ্যাঁ, ওনার মেয়ে হিসেবে ওনাকে খুব ভালো করে চিনি আমি। তুমি একটা ভালো ব্যবসা করো, ঢাকায় তোমাদের বাড়ি গাড়ি সুনাম আছে বলেই বাবা তোমার সাথে আমাকে বিয়ে দিচ্ছে। তুমি মানুষটা কেমন সেটা দেখা তার কাছে মূল বিষয় না। নাদিম, সত্যি বলতে আমি এই বিয়েটা করতে রাজি নই। নাইবা এটাতে আমার কোনো মত আছে, যা আছে সব ওপরে ওপরে আছে, শুধুমাত্র বাবাকে দেখানোর জন্য যে আমি তার কতটা বাধ্য মেয়ে। আসলে আমি কখনোই তোমাকে পছন্দ করতাম না, আর না ভালো করে চিনতাম। এই কথাটা মিথ্যে যে আমি তোমাকে পছন্দ করি, এটা আমার বাবাই তোমার বাবাকে বলেছে। আমার বয়ফ্রেন্ড আছে, আর সামনে আমরা বিয়ে করতে চলেছি। এতদিন বাবাকে কিছু বলতে পারিনি, কারণ ওর কোনো চাকরি বাকরি ছিল না, কিন্তু রিসেন্টলি ও একটা জব পেয়েছে, আর এটাই আমার কাছে অনেক। আমি জানি বাবা হয়তোবা রাজি হবে না, কারণ নতুন নতুন কোনো জবেই স্যালারির মান ভালো থাকে না। আমার কেন যেন মনে হচ্ছে এই বিয়েটাতে তোমারও কোনো মত নেই, আর আমারও নেই। বিয়ে মানে কি জানো নাদিম? বিয়ে মানে বিয়ে, সংসার, আর কি? হুম, বিয়ে মানে হচ্ছে দুটো আত্মার মিলন, দুটো মানুষের ভালোবাসা হালালভাবে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া। দুজন মানুষ যারা দুজনকে চায় তাদের চাওয়ার পূর্ণতা পাওয়া, এবং পুরো পৃথিবীকে জানিয়ে পূর্ণতা পাওয়া। বিয়ে মানে ভালোবাসার আরেকটা ধাপ, যে ধাপ পূরণ করলে কোনো বাধা থাকে না। এবার ভাবো তো নাদিম, আমার আর তোমার মাঝে কি আদৌ কোনো ভালোবাসা আছে? নাদিম চুপ হয়ে রইল। মেঘার কথায় যুক্তি আছে, আর সবটাই সত্য। এখানে সে একবারই কি বলবে নেই সেটা তুমিও জানো, আমিও জানি। যেখানে ভালোবাসা নেই, সেখানে কোনো মত নেই, সেখানে বিয়েটাই তো বৃথা। আদৌ কি বিয়েটা কবুল হবে নাদিম? না তুমি ভালো থাকবে, না আমি, আর না আমি যাকে চাই সে। তো এখন আমরা কি করব? বিয়ের ডেট থেকে শুরু করে যাবতীয় কেনাকাটা, মেহমানদের দাওয়াত দেওয়া পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। লাস্ট মোমেন্টে এসে এটা করাটা ঠিক হবে? লোকে কি বলবে? আমার কথা বাদ দিলাম, সমস্ত সব দোষ মেয়েদের দেয় সব কাজে। যা শুনতে হবে সব তোমার আর তোমার মা বাবার শুনতে হবে। দোষ কিন্তু তোমাদেরই পড়বে বেশি। ধরো সমাজের চাপে পড়ে বিয়েটা আমরা করে নিলাম, এরপর তো নিশ্চয়ই আমরা সুখী হব না, কারণ আমাদের কোনো মত নেই। সমাজ কি আমাদের ভালো রাখার দায়িত্বটা নেবে? না এসে দেখে যাবে তুমি আমি ভালো নেই, একদিন দুদিন এই করে মাসের পর মাস চলে গেলে বিষয়টা এমনি সবাই ভুলে যাবে। কিন্তু আমরা যদি ভুক্তভোগী হই, আমরা কি করে ভুলবো? এখন আমরা কি করব? তুমি জাস্ট একটা কাজ করবে, আমার বাবাকে গিয়ে জানাবে তুমি আমাকে বিয়ে করতে চাও না। কেন চাও না, কী কারণ, এসব আমি সামলাবো, এসব তোমায় বলতে হবে না। আর তুমি যদি কিছু নাও করতে পারো তাতে আমার কিছু যায় আসবে না, আমি পালিয়ে যাব। কারণ আমার ভালো থাকাটা যারা দেখবে না, আবেগের বশে পড়ে, তাদের জন্য তো আমি আমার ভালো থাকা ভালো লাগাকে বিসর্জন দিতে পারি না, তাই না?
তোমার যদি মনে হয় আমি স্বার্থপর তো হ্যাঁ আমি স্বার্থপর। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তাহলে আমি উঠি আজ। খাবারের বিল পে আমি করব, ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। শেষ করে যাও। চুলের এই অবস্থা কেন তোর? আমি রান্না করতে করতে বললাম। সংসারের কাজ করেই তো কুল পাই না, আবার কিসের চুল টুল? শরৎ ভাই আমার খোপা টুপ করে খুলে ফেলেন, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো আমার পিঠের ওপর। উনি বললেন, ওরে তো সংসারের মন হচ্ছে হালি খানেক, বাচ্চা কাচ্চা পালতে পালতে নিজের যত্ন নেওয়ার সময়ই পান না উনি। সব সময় নিজের যত্ন নিতে মন চায় না আমার। তাহলে কি আমি তোর যত্ন নেব নাকি? তো কি আরেক লোক এসে নেবে যত্ন? না আমার আরেকটা বর আছে। আচ্ছা আচ্ছা এই ব্যাপার। বলি আমি চুলোটা বন্ধ করে কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় পানি দিচ্ছি, এমন সময় কোথা থেকে যেন হুট করে শরৎ ভাই এলেন। হাতে একটা চিরুনি আর চুল বাঁধার রাবার। আমাকে টেনে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে চুল আঁচড়াতে লাগলেন। উনি বললেন, চুলে কি শ্যাম্পু করিস না? খুশকি হয়ে আছে। আমি বললাম, করি তো, তাও এমন হয়। উনি আর কিছু বললেন না, চুপচাপ বিনুনি করতে লাগলেন। আমি আবার বললাম, আমি ভাবছি একটা পার্ট টাইম জব নেব শরৎ ভাই, কেমন হবে? নেই, সমস্যা কোথায়? পড়াশোনা করে তো আর বসে থাকবি না। অনেক দিন হয়েছে কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলে না কোথাও ঘুরতে যাই আমরা। কই যাবি? চারু একা একা কী করবে বাড়িতে? একা একা কী করবে মানে? নিজের মতো থাকবে, ভার্সিটিতে যাবে, ভালো রেজাল্ট করবে, এখন একটু বন্ধুবান্ধব নিয়ে ঘুরবে, টুকটাক টিউশন করাবে, আর কি করবে? আচ্ছা চল তাহলে আজ বিকেলে যাওয়া যায়, আমরা তিনজন রাতের দিকে ফিরে আসব, কেমন? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি সব গোছগাছ করি, চারুকেও জানাতে হবে। ভালো কথা, চারু কোথায়? ওকে কোথাও দেখছি না যে। ভার্সিটিতে গিয়েছে, বাড়ি ফিরতে মোটামুটি দেরি হবে ওর। আচ্ছা শোন, ভাবছিলাম কদিন পর চারুর দাদিকে দেখতে যাব, কেমন হবে? অনেক দিন হয় ওনার সাথে দেখা হয় না, আর চারুও নিশ্চয়ই মিস করে ওনাকে। দাদিকে দেখতে মন চায় বলতে পারে না হয়তো। নিজের গ্রাম, গ্রামের মানুষকেও তো দেখতে ইচ্ছে করে। আকাশে কালো কালো মেঘ উড়ে চলেছে। দেখে মনে হচ্ছে যেন সোফার কালো কুশন আকাশে কেউ টাঙিয়ে রেখেছে। ঠান্ডা বাতাস এলোমেলো করে দিচ্ছে সব। রাস্তার ধুলোবালি উড়ে উড়ে অজান্তা গন্তব্যস্থলে পাড়ি জমাচ্ছে। বৃষ্টি এখনও নামেনি, অথচ আকাশে ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে, গুরুম গুরুম করে ডাকছে। আকাশ অতিরিক্ত বর্ষণের কারণে আবহাওয়া কিছুদিন যাবৎ বেশ ঠান্ডা। ঘরে বসে আপন মনে একটা চাকরির জন্য সিভি গোছাচ্ছে সৃজা। সামনে ইন্টারভিউ, প্রস্তুতি নিতে হবে ভালো করে। মানে জবটা পেয়ে গেলেই ভালো। শরৎ পুরোটা দিন ব্যস্ত থাকে। কিসের এত ব্যস্ততা ওর, সেটাই বুঝে উঠতে পারে না। ইদানিং খুব রাত করে বাড়ি ফিরে কিছু জিজ্ঞেস করলেই বলে সে তার লয়ারি স্টাডি নিয়ে ব্যস্ত। মাঝ দিয়ে এতগুলো দিন কেটে গেল, এখনও শরতের স্টাডি শেষ হয় না। চাকরিতে ঢুকবে কবে ও? কি জানি কি করছে। এই লোকের মুখ দিয়ে কোনো কথা বের করা যেন যুদ্ধ জয় করার মতো। রাত বেশ শান্ত, একটু আগেও শো শো করে শব্দ হচ্ছিল বাতাসের। আশেপাশে কোনো শোরগোল নেই, না আছে কোনো শব্দ। পশ্চিম পাশের জানালা ভেদ করে হু হু করে বাতাস ঘরে প্রবেশ করছে। পাশের ঘরে চারু আছে, অথচ মনে হচ্ছে পুরো ফ্ল্যাটটা যেন ফাঁকা। সৃজা ছাড়া কোনো প্রাণীর কোনো অস্তিত্ব নেই ঘরগুলোতে। বিছানা থেকে খুব আস্তে করে নামলো সৃজা। একটু কড়া করে একটা কফি খাওয়ার দরকার। ইন্টারভিউর প্রিপারেশন নিতে হবে ভালো করে, দরকার হলে কিছুটা রাতও জাগবেও। কফির মগ হাতে নিয়ে ওটাতে চিনি, কফি, দুধের মিশ্রণটা চামচ দিয়ে নাড়তে নাড়তে চারুর ঘরের পাশ কাটিয়ে নিজের ঘরে এলো। মেয়েটা আবার গম্ভীর হয়ে যাচ্ছে, কেমন যেন নির্জীব হয়ে যাচ্ছে। দুদিন পর পর কী হয় মেয়েটার? ইস্যুকে ফোন করে জিজ্ঞেস করতে হবে। ইস্যু আর নিশি দুজনের একজন যদি ওর পেট থেকে গুপ্ত কথাগুলো বের করতে পারত, তাহলে সমস্যাটা কি জেনে সেটার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করত সৃজা। ফাইলগুলো চেক করতে করতে কফিটা শেষ করে ড্রয়িং রুমে থাকা বুকশেলফের মাঝ থেকে ও ডায়েরিটা বের করে নিয়ে এলো হাতে। ফোন নিয়ে ঈশিতার নাম্বারটা ডায়েরি থেকে দেখে ফোনে উঠিয়ে ডায়াল করলো। একবার, দুবার, তিনবার, চারবারের মাথায় ফোন তুলল ঈশিতা। অজানা নম্বর দেখে সালাম দিয়ে বলল, কে বলছেন? সৃজা গলা খাকারি দিয়ে সালামের উত্তর দিয়ে বলল, আমি চারুর ভাবি সৃজা বলছিলাম। ঈশিতা সৃজার কথা শুনে কিছুটা আওয়াজ করে হেসে আবার সালাম দিয়ে হাসি মাখা গলায় বলল, ও আপু আপনি? আমি আবার ভেবেছিলাম কে না কে। আজকালকার ছেলেপেলেদের কথা তো জানেনই আপু, একটা নম্বর পেলেই হলো। বিরক্ত করতে করতে মাথা ধরিয়ে ফেলে একদম। তাই অমন রুডলি কথা বলছিলাম। আর কি মনে কিছু নিয়েন না আপু। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? সৃজার কিছুটা হাসি পেল। এসব বিষয় সে পার করে এসেছে, এখন ওরা পার করছে, বিষয়গুলো যেন পরিবর্তন হয় না, একের পর এক হতেই থাকে। এসব বিষয় এখন সৃজার কাছে দুধ ভাতের মতো। আননোন নম্বর দেখলে ব্লক, সৃজা বলল। আরে
চাপ নিও না, ব্লক করে দিলেই হবে। রাস্তার ছেলে পেলে এরা, এদের পাত্তা তো দূর, কথাই শোনা উচিত না। ঠিক বলেছেন আপু, নম্বরগুলো ব্লক করে দিয়েছি। আচ্ছা, একটা কাজে ফোন করছিলাম তোমায়, বিষয়টা গুরুতর, সিরিয়াস বলতে পারো। তোমার হেল্প লাগবে আমার, করতে পারবা? ঈশিতা বলল। কি বলেন আপু? ঈশিতা তালুকদার আপনার কাজে প্রয়োজনে যে দরকারি হয়ে উঠেছে সেটাই তার কত ভাগ্য। মানুষ ভালো পটাতে পারো তুমি, বলে হু হু করে প্রাণ খোলা একটা হাসি হাসল সৃজা। ফোনের অপর পাশে থাকা ঈশিতাও বেলকনির সামনে দাঁড়িয়ে গ্রিলগুলো হাত দিয়ে ধরে হু হু করে হেসে বলল, আপনাকে যে পটাতে পেরেছি সেটাই আমার ভাগ্য। সৃজা আবার সময় নষ্ট না করে বলল, তুমিও তো চারুর সাথেই জাবিতে আছো না? তুমি, চারু আর নিশিমিতা? হ্যাঁ, নিশিমিতা, আমি আর চারু যা কষ্টে টিকেছি জাবিতে। ভেবেছিলাম হোস্টেলে থাকবো, মা তো কিছুতে রাজি ছিল না যাবির জন্য। কি কষ্টে রাজি করিয়েছি আমি। চারু ইদানিং কেমন চুপ হয়ে যাচ্ছে, খেয়াল করেছো? কি হয়েছে বলতে পারবে? জানো কিছু? ওর কি কোনো ছেলের সাথে রিলেশন বা ব্রেকআপ এমন টাইপের সম্পর্ক আছে যার কারণে এমনটা হচ্ছে? না না, আমি কলেজ লাইফ থেকে ওকে জানি, তেমন কিছু দেখিনি আমি। তবে নিশিমিতাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, ওর সাথে চারুর সম্পর্ক অনেক ঘনিষ্ঠ, তাই ওর সাথে কথা বললে লাভ হবে আপনার। নিশিমিতা মানে নিশির নম্বর আছে তোমার কাছে? শুনেছি ফোন কিনেছেও, কিন্তু নম্বর নেওয়া হয়নি। ওর মায়ের নম্বর আছে আমার কাছে। তাহলে নম্বরটা আমাকে SMS করে দিয়ে দিও। ওকে। তুমুল ঝড় বৃষ্টিকে পার করে বাড়িতে এসেছে শরৎ, তা আবার কাক ভেজা হয়ে। পুরো শরীরটা বৃষ্টির পানিতে জবজবা হয়ে আছে, গা থেকে পানি চুয়ে চুয়ে পড়ছে। তুমুল বর্ষণের কারণে রাস্তাঘাট কর্দমাক্ত। ছাতা না থাকায় এত রাতে বৃষ্টিতে ভিজেই বাড়িতে ফিরতে হয়েছে ওকে। দরজা খুলে শরৎকে এই অবস্থা দেখে দুটো কথা শুনিয়ে দিতে মন চাইল সৃজার, তবে মনে মনে বেশ বকে নিলেও বাস্তবে তার ছিটে ফোটাকেও বাস্তবিক রূপ দিতে পারছে না। সৃজার কথা শোনার অপেক্ষা না করে ইতিমধ্যে শরৎ ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গিয়েছে। রাতের খাবার খেয়ে নিয়ে একটা নাপা পিল খেয়ে নিল শরৎ। আশেপাশে সৃজাকে দেখতে পেল না। কোথায় গেল মেয়েটা? আবার চারুর সাথে ঘুমোতে গেল না তো? খুব বেশি সাহস হয়েছে। ওকে কিছু না বলে দুদিন পর পর এসব শুরু করে ও। প্রথমে শরৎ ভাবল চারুর ঘরে যাবে, এরপর ওর মনে হলো সৃজা কোনো কাজেও ব্যস্ত থাকতে পারে, কাজ শেষ করলে চলে আসবে। পেরিয়ে গেল 1 ঘন্টার মতো সময়, তবুও সৃজা আসছে না। ব্যাপারটা দেখে চিন্তিত হলো শরৎ। চারুর ঘরে দেখার জন্য পা বাড়াতেই সামনে দেখলো একটা নারী মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে। গায়ে তাঁতের একটা কালো শাড়ি জড়ানো, লাল পাড়, এর ওপর লাল লাল সুতা দিয়ে গুটি গুটি ফুল করা, চুলগুলো ছেড়ে দেয়া, চোখের ওপর আইলাইনার দেওয়া, কপালে আইলাইনারের সাহায্যে একটা কালো টিপের ফোঁটা বসানো। দেখতে ভালো লাগছে। লাল আর কালো চুড়ির মিশ্রণে হাত জোড়া রাঙিয়ে তুলেছে সে। চুড়ির রিনঝিনি শব্দ পুরো ঘর মেতে উঠেছে। মাতাল করা পায়ের নুপুরের শব্দ, ঠোঁটে লিপ বাম দেয়া, ফলে ঠোঁটটা গোলাপি হয়ে উঠেছে ধীরে ধীরে। সৃজাকে দু চোখ দিয়ে ভালো করে দেখিয়ে নিয়ে ভ্রুকুটি করে এবার ওর মুখের দিকে দৃষ্টি স্থির করলো শরৎ। বলল, রাতে এত সাজগোজ করেছিস কেন? কোথাও তো যাবি না এত রাতে? কেউ নেই দেখাবার জন্য? তাহলে এত সাজ কার জন্য? কেউ নেই কে বলেছে? আছে তো। সৃজা রিনরিনে সুরে কথাগুলো বলল। শরৎ সৃজার কথা শুনে বলল, আছে? কে আছে? গেস করো। কথা বাড়াবি না সৃজা, সোজাসুজি বলে দিবি যা বলার। সৃজা আহ্লাদি গলায় বলল, আজকের ওয়েদারটা সুন্দর না, একদম রোমান্টিক। তো আমি কি করতে পারি? সৃজার রাগ লাগলো বেশ। লোকটা কি কিছু বোঝে না? আর কিভাবে বোঝাবে এই লোকটাকেও? ও কি চায়? কিছু বোঝো না তুমি? না। সৃজা হুট করে কেমন সাহসী হয়ে গেল। টিপ টিপ পায়ে এগিয়ে গেল শরতের সামনে। কালো রঙের শার্টের কলারটা টেনে ধরল। আচমকা এমন আক্রমণে শরৎ অবাক হলো। সৃজা কলার টেনে টান দেয় সৃজার কাছে আচমকা গিয়ে পড়ল। হুট করে সৃজা 2 হাত দিয়ে আঁকড়ে ধরল শরৎকে। বুকের বাঁ পাশে একটা হাত রাখলো, একটা হাত কপালে নিয়ে গিয়ে পা উঁচিয়ে দাঁড়ালো ও হুট করেই শরতের কপালের মাঝখানটা ওষ্ঠদের উষ্ণ স্পর্শে রাঙিয়ে দিল। ধীরে ধীরে তা বাড়তে লাগলো। সময় এত দ্রুত এগোচ্ছিল যে শরৎ কিছু বুঝে উঠতে পারছিল না। শুধু একটা জিনিসই সে বুঝতে পেরেছিল, সৃজার কাণ্ডে সে স্তব্ধ হয়ে গিয়েছে। ঠিক কি করবে বুঝে উঠতে না পেরে আচমকে সৃজাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে নিল। হুট করে চড় লাগিয়ে দিল ঠান্ডা গালদয়ের এক পাশে। ঘটনার আকস্মিক কথায় কিছুই বুঝে উঠতে পারছিল না সৃজা। লজ্জায় অপমানে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল শরতের সামনে। শরৎ কী বলবে ঠিক বুঝে উঠতে পারল না, তবুও নিজেকে কঠোর গম্ভীর গলায় বলে উঠল, তুই যা চাইছিস তা সম্ভব না, কিছুতেই না। সৃজা কান্নায় গলা ভেঙে এলো। চাপা কষ্ট সহ্য করে কান্নাদের বুকের খাঁচায় বন্দি করে নিল ও। চাপা গলায় বলল, কিছুতেই না কেন শরৎ? কেন আপনি আমার সাথে প্রতিবার এমন করেন? সম্পর্কটা যতবার এগোতে যায় ততবার কেন ভেঙে গুড়িয়ে দেন সবটা?
কেন করেন এমন? আমার অনুভূতিগুলো কি মূল্যহীন শরৎ? আপনি অস্বীকার করতে পারবেন? আপনি আমাকে ভালোবাসি বলছেন, অস্বীকার করতে পারবেন? ডিভোর্স শব্দটাকে আপনি আমাদের মাঝ থেকে মুছে দিয়েছেন। অস্বীকার করতে পারবেন? আপনার হয়ে বাঁচার জন্য আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। অস্বীকার করতে পারবেন নির্মম সত্যগুলো? আদৌ পারবেন? শরৎ কিছু বলল না, চুপ করে রইল। সৃজার উন্মাদনা যেন বাড়তে লাগলো ক্রমশই। সৃজা শরতের কলার চেপে ধরল, বলল, আপনি আপনি একটা মিথ্যেবাদী। যখন এই সম্পর্কের কোনো মূল্যই আপনার কাছে নেই, তখন আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। আটকে রাখতে পারবেন না আপনি আমাকে, পারবেন না। আপনি যদি চান বাকিটা জীবন আমি আপনার সাথে কাটাবো না, তখন কাটাবো না। আমি অন্য কেউ ভালোবাসার ক্ষমতা আমার আছে। বারে বারে আপনার নিষ্ঠুর প্রণয়ের আগুনে পোড়ার চাইতে অন্যকে ভালোবাসাই ভালো। আমি মুক্তি চাই, আর এসব জঞ্জালে ফেঁসে থাকতে চাই না। একটা ভিত্তিহীন মানুষ কি করে একটা সম্পর্ক সুষ্ঠুভাবে গড়ে তুলবে? আপনার মতো আপনার সম্পর্কটাও ভিত্তিহীন। শরৎ উত্তর দিল না, চুপটি করে বারান্দায় গিয়ে বসে পড়ল। আকাশে চাঁদের আলো জ্বলজ্বল করছে, সঙ্গী হিসেবে আছে অজস্র তারকারাশি। আকাশে চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করছে শরৎ। ভাবছে কেন সে এসব করছে। সে নিজেই মানুষটার কাছে যাচ্ছে একটু একটু করে, আবার মানুষটা যখন পরিপূর্ণভাবে তার কাছে যেতে চাইছে, যখন তাকে সে অপমান করছে, দূরে ঠেলে দিচ্ছে বারে বারে। কি করা উচিত তার? তার কি উচিত নয় সৃজার কাছে গিয়ে ক্ষমা চাওয়া? তার কি উচিত নয় মেয়েটার ইচ্ছেগুলোকে পূর্ণ করা? শরতের ভাবনার মাঝে ধপ করে বারান্দার দরজা ধাক্কা দিল সৃজা। ধীরে ধীরে এগিয়ে এলো শরতের কাছে। গাল দুটো হাত দিয়ে আঁকড়ে ধরে আচমকাই নিজের ওষ্ঠদ্বয় দ্বারা শরতের ওষ্ঠযুগল বন্দি করে হিংস্র আক্রমণ চালালো। সবটা রাগ ছেড়ে দিল শরতের উপর। শরৎ বাধা দিল না, দু হাত দিয়ে স্ত্রীর এলোমেলো চুলগুলোতে হাত বোলাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর শরতের কর্ণপথে সৃজা নামক মেয়েটা ফিসফিস করে বলে উঠল, সৃজা নিজের অধিকার ছিনিয়ে নিতে জানে। সৃজা নরম তবে দুর্বল নয়। সৃজার কথা শুনে হেসে ফেলল শরৎ। বলল, ও আচ্ছা, বেশ রোমান্টিক মোড়ে আছেন আপনি। কি ব্যাপার বলুন তো? কোনো ব্যাপার না, আমি জানি না কি ব্যাপার। শরৎ এবার খুব কাছে গিয়ে দাঁড়ালো সৃজার কানের সামনে গিয়ে ফিসফিস করে বলল, বাকিটা তাহলে আমি জানিয়ে দিই। এতক্ষণ নির্লজ্জের মতো কর্মকাণ্ড করে এখন বেশ লজ্জা পড়ে গেল সৃজা। হালকা লাল গোলাপি আভায় রাঙিয়ে উঠল গালদয়। চাঁদের স্বচ্ছ উজ্জ্বল আলো স্পষ্ট তা দেখতে পেল শরৎ। বাহু ডোরে আবদ্ধ করে নিল প্রিয়তমাকে। বৃষ্টি মেঘের আগমনে চাঁদ মামাকে আর দেখা গেল না। সে ফিরে লুকালো আকাশের বুকে। যেমন করে লুকিয়ে পড়েছে সৃজা শরতের বাহু ডোরে। মাঝরাতে ঝিরিঝিরি বৃষ্টি হতে লাগলো। বাড়তে লাগলো ভালোবাসা, পূর্ণতা পেল আরেকটি ভালোবাসা, ভালোবাসাময় একটি রাত। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা গায়ে অনুভব করতেই ঘুম ভেঙে গেল শরতের। ঘুম ভেঙে উঠে আশপাশ পর্যবেক্ষণ করে দেখলো সে বেলকনিতে শুয়ে আছে। কাল রাতে সে বেলকনির দরজা লাগিয়ে যে নিজের ভুল সম্বন্ধে আফসোস করতে করতে ঘুমিয়ে পড়েছিল। আর বাকিটা তার স্বপ্ন ছিল নাকি ভ্রম? যদি তা বাস্তব হতো অবশ্যই দরজাটা খোলা থাকতো, আর সৃজাও তার সাথেই থাকতো। যেহেতু কোনোটাই তার হাতে নেই বা বাস্তবিক নয়, সেহেতু এটা তার স্বপ্নই ছিল। শরৎ ভাবল সৃজা হয়তো বা রাতে কান্না করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। তাকে সরি বলা উচিত। এই ভেবে দরজা ছিটকানিটা খুলে পাশের রুমে প্রবেশ করতে সে চোখ বুলিয়ে দেখল ঘরে সৃজা নেই। হুট করে তার বুকটা ধক করে উঠল। কোথায় গেল মেয়েটা? এই ঘরে তো ছিল, চারুর ঘরে গেল। এই ভেবে হয়তোবা সে ও ঘরেই আছে, কিন্তু কে জানতো শরৎ নিরাশ হয়ে ফিরবে। সৃজা কোথায় চারুকে জিজ্ঞেস করতে চারু বলল, ভাবি তো কাল রাতেই বেরিয়ে পড়েছে। আমি ঘুমিয়েছিলাম, আমাকে ডেকে বলল কোথাও যাচ্ছে। দেখলাম পরিপাটি হয়ে যাচ্ছে, কিন্তু ঝড় বাদলের রাতে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করতে আমাকে ধমক দিল। আর এমনিতেও ভাবি রেগেছিল, তাই বেশি কথা না বাড়িয়ে দরজা লাগিয়ে এসে ঘুমিয়ে পড়েছি। কেন তোমাকে বলে যায়নি? উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পেল না শরৎ। কোথায় গিয়েছে মেয়েটা? এত রাতে কোথায় বেরিয়ে গেল? শহর অঞ্চলে রাত 10টার পরে মেয়েরা ভয়ে বের হয় না। তারপর বৃষ্টির রাত 11টার পরে বেরিয়েছে নিশ্চয়ই। শরৎ দ্রুত হাত মুখ ধুয়ে নিয়ে একটা শার্ট পরে নিল। উদ্দেশ্য সৃজাদের বাড়িতে যাওয়া। শরৎ তার মায়ের নম্বরে ফোন করতে করতে চারুকে বলল, আমি সৃজার বাড়িতে যাচ্ছি, আজ নাও আসতে পারি। নিজের খেয়াল রাখিস, আর বাজার সব করাই আছে, রান্নাবান্না করে নিস। কিছু লাগলে ফোন বা টেক্সট করবি, বলে দরজা খুলে বেরিয়ে গেল। চারু কিছু বুঝে উঠতে পারছে না এই দুজনের হয়েছেটা কি।
কাল ঘুমের মাঝে ঝগড়ার কিছুটা আভাস পেলেও ঘুমের জোরে আর উঠতে পারেনি চারু। আবার ঘুমিয়ে পড়েছিল। কোথায় গেল সৃজা কাউকে না জানিয়ে? আবার শরৎ সৃজাদের বাড়িতেই বা কেন গেল? মনোমালিন্য হলো নাকি আবার? এসব চিন্তা করতে করতে দরজা আটকে ঘরে চলে গেল চারু। নিজেকে কেমন যেন এলোমেলো লাগছে শরতের। মায়ের কাছে ফোন করে জানতে পারলো সেখানে সৃজা নেই। হৃদা, আঁচল, নূপুরকে পর্যন্ত ফোন করেছে শরৎ। আঁচল, নূপুর, হৃদা তিনজনের একজনের বাড়িতেও সৃজা নেই। কোথায় থাকতে পারে? কোথা যাওয়ার আছে ওর? বর্তমানে সে দাঁড়িয়ে আছে সৃজাদের ফ্ল্যাটের সামনে। কলিং বেল চেপেই যাচ্ছে সেই কখন থেকে, কিন্তু কারো আসার নামগন্ধ পর্যন্ত নেই। বেশ কিছুক্ষণ পর দরজা খুলেন সৃজার মা। শরৎকে দেখলে প্রতিবারই একটা মিষ্টি করে হাসি দেন তিনি। ভাগ্নের সাথে মেয়ের জামাই নামক সম্পর্কটা যোগ হয়েছে যে, কিন্তু এবার শরৎকে অবাক করে দিয়ে তিনি আর হাসলেন না। মুখটা পানসে করে রেখে শরৎকে ভেতরে আসতে বলে চলে গেলেন। শরৎ ঘরে এসে হাত মুখ ধুয়ে ধপ করে সোফায় বসে পড়ল। সে জানে সৃজা এখানে ছাড়া কোথাও থাকবে না। সৃজার মা হাতে করে মিষ্টি আর ফলমূলের ট্রে নিয়ে এলেন, টেবিলের উপর রাখলেন, আর সাথে দিলেন লেবুর শরবত। ঘরে আপাতত ট্যাং নেই। এই ভর দুপুরে চা বা কফি দেওয়াটাও বেমানান। লেবুর শরবতটা খেলে মন শরীর দুটোই সতেজ থাকবে, তাই মূলত দেয়া। শরৎ খেয়াল করল সৃজার মায়ের চোখে মুখে কিছুটা ভয় আর অনেকটা গম্ভীরতা প্রকাশ পাচ্ছে। এসবকে পাত্তা না দিয়ে শরৎ সৃজার মায়ের মন রক্ষার জন্য শুধু শরবতটা খেলো। তার এসব খাওয়ার রুচি নেই এখন। মনে একটা অজানা ভয় ঢুকে আছে। শরৎ সৃজার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে প্রবেশ করে বুঝতে পারল এ ঘরে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। শরৎ ভাবল সৃজা বোধহয় বেলকনিতে আছে। অভিমান করে নিজেকে লুকিয়ে রাখার জন্য বেলকনি বেছে নিয়েছে। শরৎ এইভাবে হাসলো কিছুটা। ধীর পায়ে এগিয়ে গেল বেলকনির দিকে। আশ্চর্য, বেলকনিতেও সৃজা নেই, তাহলে কোথায়ও? শরৎ এসব ভাবতে ভাবতে সৃজার মায়ের ঘরে প্রবেশ করলো। এই আশায় হয়তো সৃজা সে ঘরে আছে ভেবে। শরৎ ঘরে প্রবেশ করতে সৃজার মা তাকে প্রশ্ন করলেন, কাকে খুঁজছ? সৃজাকে? শরৎ হ্যাবোধক ইচ্ছা প্রকাশ করতে মাথা নাড়িয়ে সম্মতি দিল। সৃজার মা রুক্ষ কণ্ঠে উত্তর দিলেন, সৃজা নেই। শরৎ অবাক হয়ে বলল, সৃজা নেই মানে? তোমার স্ত্রীকে তুমি দেখে শুনে রাখতে না পারলে তা তোমার ব্যর্থতা শরৎ, আমাদের নয়। নিজে দায়িত্ব নেবার সময় ভেবেচিন্তে নিতে হয়। শরৎ সৃজার মায়ের কথায় কিছুটা ধাক্কা খেল। কিসব বলছেন উনি? শরতের মনে হলো আর যাই হোক, এ বাড়িতে সৃজাকে আর খুঁজে পাওয়া যাবে না, তাই এখানে থেকে কোনো লাভও নেই। বেরিয়ে পড়ল শরৎ। তার মাথায় এখন আকাশসম চিন্তা, কিভাবে সে সৃজাকে খুঁজে পাবে। এসব ভাবতে ভাবতেও সৃজার ফোনে কল করলো শরৎ। মারাত্মক বিরক্তকর একটা বাক্য শুনে ফোনটা কেটে দিল সে। সৃজার ফোন বন্ধ। এখন কি করবে সে? কোথায় খুঁজবে মেয়েটাকে? কি করবে সে? ড্রয়িং রুমে খাবার টেবিলের সামনে থাকা কাঠের একটা চেয়ারে উদাস হয়ে বসে আছে সৃজা। তার থেকে কিছুটা দূরে সোফায় বসে বসে নিউজ দেখছিল অনু। মিহাত বাজার করতে বাইরে গিয়েছে। তার বউর একমাত্র বোন এসেছে বাড়িতে, তাও প্রথমবার। ভালো করে আপ্যায়ন না করলে হবে? অনু শাশুড়িমা রান্নাঘরে ইলিশ পোলাও করছেন, সাথে ভাপে ইলিশও রয়েছে। যখনই শুনেছেন সৃজা ইলিশ পছন্দ করে তখনই আনিয়েছেন তিনি। সাথে আরও অনেক রকম খাবার তৈরি করছেন। মিহারটাও আসছে না। গোলাপ জলটা রেজালাতে না দিলে ঘ্রাণ তো ভালো হবে না। অনু শাশুড়ি রান্না বসিয়ে দিয়ে এসে চেয়ারে বসলেন। পানি খেয়ে নিয়ে সৃজার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, এ মা, অমন উদাস হয়ে বসে আছো কেন? ফ্রুট কাস্টার্ডটা কি ভালো হয়নি? আমি তো খেলাম, তেমন খারাপ হয়নি। শেষ করছো না কেন? দ্রুত শেষ করো। এসব কথা বলে আবার রান্নাঘরে চলে গেলেন তিনি। অনু চ্যানেলটা চেঞ্জ করে বলল, মন খারাপ? সৃজা হাসলো, বলল, ওই একটু একটু। ঝগড়া হয়েছে শরতের সাথে বা কথা কাটাকাটি? সৃজা মাথা নুয়ে ফেলল, বলল, হ্যাঁ কিছুটা। অনু বলল, তাই তো বলি, মা কেন এত রেগে আছে? হুট করেই বা কেন তোকে বেশ কিছুদিনের জন্য আমার কাছে রাখতে চাইছে? তোমার সমস্যা হলে আমাকে বলে দাও, আমি চলে যাব। থাকার জায়গার অভাব হবে না নিশ্চয়ই আমার। অনু রেগে গেল, ধমকে সুরে বলল, তোকে আমি বলেছি কখনো? বেশি বুঝিস কেন এত? সৃজা চুপ করে রইল। তার চোখে পানি টলমল করছে। বুকের মাঝে বন্দি থাকা কষ্টগুলো বেরিয়ে আসার জন্য যেন যুদ্ধ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। সে আর কান্না আটকে রাখতে পারছে না। সামান্য উত্তরটা দেবার মতো শক্তি নেই। কান্নার গলাটাও ভেঙে আসছে নিশ্চয়ই। এই সুরে কথা বলে যে কেউ বুঝে যাবে যে সে কাঁদছে, কিন্তু সে কেন কাঁদবে? সে তো কাঁদতে চাইছে না। যে তাকে চায় না তার জন্য কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই, নেই কোনো পিছুটান। তার কথা ভেবে কিসের এত কান্না? সে তো কান্নার জন্য সব ফেলে আসেনি। যে যাই করুক, যত যাই বলুক, সে আর ও বাড়ি ফিরে যাবে না। তার মনে হয় সত্যি শরৎ তাকে চায় না। তা না হলে কেন বারে বার এভাবে দূরে ঠেলে দেয়? যেখানে সম্পর্কের মূল্যটা মূল মানুষটাই দিচ্ছে না, সেখানে আবার কিসের সম্পর্ক? একপাক্ষিক কি আদৌ কিছু হয়? না একপাক্ষিকভাবে কোনো সম্পর্ক এগিয়ে যেতে পারে? পারে না অবশ্যই। সে আর এসব টানতে চায় না। তাই সবটা জানিয়ে এসেছি বাবাকে। বছর কেটে গিয়েছে, তাও কেন এই সম্পর্কের প্রতি এত অবহেলা শরতের?
শরৎ বলেছিল তার সময় লাগবে, তবে বলেনি এতটা লাগবে। আর তার নেওয়া সময়গুলোই যে সৃজাকে আঘাত করবে বারবার সেটাও বলেনি। প্রহরগুলো যেন বিষাক্ত হয়ে উঠছে, স্মৃতিগুলো বারে বার দৌড়ঝাঁপ করছে মস্তিষ্কের আনাচে কানাচেতে। ধমকা একটা ঝড় যেন এলোমেলো করে দিয়েছে শরতের সব কিছু। কোনো কাজে মন বসাতে পারছে না সে। বেশ কদিন ধরে প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা আর সর্দিতে ভুগছে শরৎ। শরীরের অবস্থা বর্ণনা করার মতো নয়। বলিষ্ঠ দেহটা জীর্ণশীর্ণ হয়ে গেছে। শরীরের ওজন কমে ৬৭ কেজি থেকে যেখানে শরৎ ৭৫ কেজি ওজনের এক তাগড়া যুবক। চুলগুলো উস্কো খুস্কো হয়ে রয়েছে, চোখ দুটো প্রচণ্ড লাল। শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ছাড়িয়েই যাচ্ছে বোধহয়। শরীর চেয়ে মনের অবস্থা করুণ, যা প্রকাশ করার মতো না, নাইবা কাউকে দেখানোর মতো। কষ্টগুলো জমাট বেঁধে যাচ্ছে বুকে। মাঝে মাঝে হুটহাট ব্যথা শুরু হয়। শরৎ জানে সৃজার মা বাবা মানে তার ফুপু এবং ফুপাই সৃজাকে কোথাও একটা পাঠিয়ে দিয়েছে, হয়তোবা এমন স্থানে পাঠিয়েছে যে স্থান শরতের কল্পনাও আসবে না। বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে শরৎ। মন খারাপ হলে নাকি আকাশ দেখে দেখে প্রভুর কাছে কষ্টগুলো বলা সুন্নত, তাতে নাকি কষ্টটা অনেকাংশে কমে আসে। তার কষ্ট কেন বাড়ছে? সৃষ্টিকর্তা কেন তার আর্জি মেনে নিচ্ছে না? কেন ফিরিয়ে দিচ্ছে না সৃজাকে? তবে কি প্রভুও তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? প্রভুর তো জানার দরকার ছিল সে কোন অবস্থায় আছে। সে সৃজাকে ভালো রাখতে পারে না, সেটা সত্যি তার চরম ব্যর্থতা, চরম। ভাইয়া কী করছো? কথাটা বলে হন্তদন্ত হয়ে বেলকনির দিকে দৌড়ে চলে এলো চারু। শরতের হাত কেটে রক্ত গড়িয়ে পড়ছে। ফল কাটা ধারালো ছুরিটা ইচ্ছে করেই হাতের সাথে চেপে ধরেছিল সে। তার ব্যর্থতাগুলো মাসুল নিজের কাছে নিজেই দিচ্ছিল। কেন বারে বার সৃজাকে নিজের অজান্তে কষ্ট দিয়ে ফেলে? সত্যি তো সৃজার যোগ্য নয় সে। সৃজা মেয়েটা খুব ধৈর্যশীল বলেই তার সাথে এতটা দিন থেকেছে। শরৎ তাকে কাছে টেনেও দূরে ফেলে রেখেছে, তখনও টু শব্দটি করেনি। সৃজা চুপচাপ সহ্য করেছে। এবার বোধহয় আঘাতের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল, তাই সৃজা চলে গিয়েছে সব মায়া ভুলে। আদৌ কি সে সব ভুলতে পেরেছে? যে মানুষটা ধীরে ধীরে নিজের অজান্তে এত কিছুকে আগলে রেখেছে, ওর মতো একটা মানুষকে ভালোবেসেছে, সে কি এত সহজে সব ভুলে যাবে? এত সহজে? পাগল হয়ে গেছো ভাইয়া, তুমি এসব কি করছো? ক্লাস 9-10-এর অবুঝ বালক না তুমি? এমন করে আবেগের বশে নিজের ক্ষতি করবে? তুমি তোমার ক্ষতি করলে ভাবিকে কে সামলাবে? ভাবিকে বোঝার চেষ্টা করো ভাইয়া, মানুষটা তোমায় চরম ভালোবাসে। একটা কথা জানো ভাইয়া, যারা আমাদের ভালোবাসে তাদের আগলে রাখা উচিত, কারণ তারা আমাদের ছোট ছোট খুশি এনে দেওয়ার জন্য অকাল পরিশ্রম করে। স্বর্ণ খুঁজতে গিয়ে হীরেকে হারিয়ে ফেলো না ভাবি। হীরা, সেই হীরা যে সব সময় আলো দেয়, তার আলো দিয়ে ভালোবাসার মানুষগুলোর জীবনকে আলোকিত করে তোলে। তাকে কয়লা মনে করছো? কয়লাও তো কম দামি নয় শরৎ ভাই। কয়লা থেকেই কিন্তু হীরার উৎপত্তি হয়। শরতের হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে কথাগুলো বলল চারু। শরৎ সব শুনল ঠিকই, কিন্তু কিছু বলল না। তার মুখে এখনও গাম্ভীর্যতা বিরাজমান। চারু একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেল। সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। কেউ ভালো নেই, সবাই সব বুঝছে, সবার ভালোবাসা বুঝছে, তবে অসময় অবহেলায়। অসময় আর অবহেলায় এই মানুষগুলোর আগমন যেন সব এলোমেলো করে দিচ্ছে। অনিদের বাড়ির গেস্ট রুমে শুয়ে শুয়ে নীরবে চোখে জল ফেলছে সৃজা। আজ এতগুলো দিন হয়ে গেল শরতের কোনো খোঁজ নেই। একটিবারের জন্য শরৎ সৃজাকে খুঁজতে এলো না। একবারের জন্য সৃজার সাথে যোগাযোগের চেষ্টা করলো না। ফোনটা না হয় তার মা তার কাছ থেকে নিয়ে গিয়েছে। একটা সপ্তাহ কেটে গিয়েছে। শরৎ যদি চেষ্টা করতো অবশ্যই তার খোঁজ পেত সে। হয়তোবা তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে শরতের জীবনে। আচ্ছা, সৃজার প্রয়োজন ছিল কখনো শরতের? কখনোই ছিল না। সে তো পড়ে আছে তার প্রাক্তনকে নিয়ে, যে মানুষটা তাকে ভালোই বাসতে পারল না। তাকে নিয়ে শরতের কত শত অনুভূতি, কত ভুলভ্রান্তি। আচ্ছা, ভালোবাসা ভালো লাগার অনুভূতিরা এমন কেন হয়? যার উপর নিজের জোর থাকে না, জোর থাকে শুধু মনের। সে মনটাই মানুষটাকে নিয়ন্ত্রণ করে। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দিতে পারে। কেউ জোর করে কাউকে ভালোবাসতে পারে না, কারো প্রতি অনুভূতি জাহির করতে পারে না। ভালোবাসা, পরিস্থিতি, অনুভূতি, ভালো লাগা সব অদ্ভুত। ওরা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রক। এই ভালোবাসা না দোষ আছে সৃজার নিজের, নাইবা অনুরার, নাইবা শরতের। তারা ভালোবেসেছে ঠিকই, ভালোবাসার চেষ্টা করেছে ঠিকই, তবে ভুল সময় ভুল মানুষদের। এসব ভেবে ভেবে আনমনে চোখের পানি ফেলতে লাগলো সৃজা। মাথার উপর ফ্যানটা ঘুরছে, সেটার দিকে তাকিয়ে কত শত ভাবনা তার। আজ বাবাকে কেমন অচেনা লাগছে। প্রিয় বাবাটাও অনেক কঠিন হয়ে পড়েছে। তার মতো নরম সে শুনেছে সৃজার মাকে তার বাবা জোর গলায় বারণ করেছে শরৎকে কিছু না জানাতে। ফোন বেজে উঠল আচমকাই। ফোনটা হাতে নিয়ে কানের সামনে ধরল সৃজা। চোখের পানি মুছে গলা ঝেড়ে বলল, হ্যাঁ মা বলো। সৃজার মা বললেন,
কেমন আছিস তুই? ও বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? সৃজা হাসলো, ব্যঙ্গ করে বলল, আর ভালো থাকা? তোমরা আমাকে ভালো থাকতে দিলে কই? সৃজার মায়ের মন নরম হয়ে এলো। নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে। উনি ভাবছেন এত বড় সিদ্ধান্তের কথা কি করে মেয়েকে জানাবেন, যেখানে মেয়ে এখনই এত ভঙ্গুর হয়ে পড়েছে। তুই এত কঠিন করে কথা বলিস কেন রে মা? সত্য শুনতে মাঝে মাঝে কঠিনই মনে হয়। মিথিলা তো সত্য মানতে পারে না। কথাটা নিশ্চয়ই অজানা নয় তোমার? সৃজার মা শুনলেন মেয়ের কথা, তারপর নিজের স্বামীর সিদ্ধান্তের কথা জানানোর আশায় মেয়েকে বললেন, সৃজা। মায়ের কথা শুনে সৃজার মনে কিছুটা খটকা লাগলো। তার মা কখনো এভাবে তার মেয়েকে লম্বা সুরে এক শব্দে সম্বোধন করেন না। আর যখনই করেন তখন কোনো না কোনো বিশেষ কারণ থাকে। সৃজাকে কিছু বলতে না দিয়ে তার মা বললেন, তোর বাবা ঠিক করেছেন? সৃজার কিছুটা ভয় হলো। সে জিজ্ঞেস করলো, কি ঠিক করেছে? তোর আর শরতের ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। তোর বাবা পেপার সব তোর কাছে কাল পাঠিয়ে দিবে বলেছে। তুই সই করে দিস তাহলেই হবে। সৃজার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। কিসব বলছে তার মা? ভেতরকার কষ্টগুলো যেন আরও তাজা হয়ে উঠেছে, রাগে রূপান্তরিত হচ্ছে। কষ্টরা এক মুহূর্তের জন্য মনে হলো ফোনটা আছাড় দিই, পরে মনে পড়লো এটা তার দিয়ে বাটন ফোন। আছাড় দিলেও পরে যদি কথা শুনতে হয়। তার অবাক লাগে এসব ভেবে তার পরিবারের মানুষগুলো ঠিক কিভাবে নিজের সিদ্ধান্তগুলো তার উপর চাপিয়ে দেয়। তার কি কোনো মূল্য নেই? তার কি ইচ্ছে নেই? না, সে ইচ্ছাহীন। 22 বছরের যুবতী সে। তার ভালো সে বোঝে না এমনটাও নয়। তার মা বাবা তার ভালো বুঝতে গিয়ে ঠিক কতটা খারাপ করে দিচ্ছে তা সে তিলে তিলে টের পাচ্ছে। সৃজার মা আবারও বললেন, আমি আর তোর বাবা কয়েকটা ছেলে দেখেছি, শরতের চাইতেও হাজার গুণে ভালো। পাত্রগুলোর ছবি আমি তোকে পেপারসের সাথে দিয়ে দিব। যেহেতু ফোন নেই সেহেতু হাতেই দিব। আর সৃজা আর কিছু বলতে দিল না, রাগ দমন করতে পারল না, চিৎকার করে জোরে জোরে শ্বাস নিয়ে বলে উঠল, এনাফ, অনেক হয়েছে, এবার থামো। তা না হলে আমি পরে যা করব তা তোমরা থামাতে পারবে না। অনেক করেছো, এত ভালো করতে হবে না তোমাদের। তোমাদের মান সম্মান তোমাদের সমাজে উঁচু করে বাঁচা। তোমরা বাবা মা, তোমরাই সব ভালো বোঝো। এসব অনেক ভেবেছি, আর না, অনেক বেশি ছেলে খেলা করে ফেলেছো, এবার থামো। আমি আর শরৎ ভাই দাবা খেলার কোনো গুটি নেই। যখন তখন ধরে বিয়ে দিয়ে দিবে আর যখন তখন ডিভোর্স করাবে। কাকে দোষারোপ করতে চাইছো? শরৎ ভাইকে? তার অজান্তে তার স্ত্রী বদল করা হয়েছে। সে মানুষটা তার ভালোবাসার মানুষ ছিল। সে পুরুষ, সেও ভালোবাসতে জানে, ভালোবাসা প্রকাশ করতে জানে, কিন্তু ভালোবাসা হারিয়ে পাগলামি করতে জানে না। সব দোষ তোমাদের আর তোমাদের সিদ্ধান্তের। আমার ওপর আর কিছু চাপাতে চাইলে এরপর যদি আর একটা শব্দ বাড়াও আমি ভুলে যাব তোমরা আমার পরিবারের কেউ। মা বাবারা কখনো এমন সিদ্ধান্ত বারে বার নিজের সন্তানের উপর চাপিয়ে দিতে পারে না। আমার কথাটা শোন তুই। শরৎকে বলা আর কিছু শুনতে চাই না আমি। কথাটা বলেই ফোনটা ধপ করে কেটে দিল সৃজা। বিছানার ওপর মাথার চুল দু হাত দিয়ে আঁকড়ে ধরে বসে আছে। চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছে না ও। আর কিছু ভালো লাগছে না। সহ্যের সীমা পেরিয়ে গেছে। কি করবে, কি বলবে কিছু বুঝতে পারছে না। মন চাইছে সব কিছু ছেড়ে ছুড়ে একলা একা কোনো অজানায় পাড়ি জমাতে। সে এখন খুব ক্লান্ত আর নিতে পারছে না। এসব ভাবতে ভাবতে দুর্বল শরীরটা বিছানায় এলিয়ে দিল। পুরো সকাল কিছু খাওয়া হয়নি তার। শারীরিকভাবে ততটাও ক্লান্তি তাকে গ্রাস করতে না পারলেও মানসিক ক্লান্তিরা যেন পুরো দমে তাকে আঁকড়ে ধরেছে। একটু মানসিক শান্তি চাই তার, খুব বেশি না, একটু। এসব ভাবতে ভাবতেই দু চোখ বুজে ফেলল ঘুমের আবেশে। সৃজার খট করে ফোন কেটে দেওয়াতেই চিন্তিত হয়ে পড়ল সৃজার মা। সৃজার বাবা শরৎকে ডেকে পাঠিয়েছেন আর ডিভোর্সের কথা বলে দিয়েছেন। শরৎ তেমন কিছু না বললেও তার আচরণের ভঙ্গিতে বোঝা গিয়েছে সে আসছে। আর তাই সৃজাকে বলে বোঝাতে চেয়েছিলেন তিনি, কিন্তু কি থেকে কি হয়ে গেল। ফোনটা টেবিলে রেখে একা হাতে ঘর দুয়ার গোছাতে লাগলেন। কিছু রান্না বান্নাও বাকি আছে তার, এখন সেসব করতে হবে। চোখের সামনে ডিভোর্স পেপারটাকে টুকরো টুকরো করে ফেলল শরৎ। অবাক হয়ে আছেন সৃজার বাবা। সৃজার মায়ের চোখে মুখে চরম ভীতি প্রকাশ পাচ্ছে। শরৎ দাঁতের দাঁত চেপে শক্ত করে বন্ধ করে দাঁড়িয়ে রইল। পুরো শরীর ব্যথায় বিষিয়ে যাচ্ছে। জ্বর কমার বদলে বাড়ছে যেন। এই অসুস্থ শরীর নিয়ে সে এখানে এসেছে শুধুমাত্র সৃজার বাবার এমন সিদ্ধান্তের কারণটা জানতে। পেপারসগুলো ছিলে কেন শরৎ? তুমি জানো কত টাকা গিয়েছে এগুলো তৈরি করতে? শরৎ বিরক্ত হলো প্রচুর। চোখ বুজে নিয়ে বলল, টাকার গরম অন্তত পক্ষে আমাকে দেখাবেন না ফুপা। টাকা শুধু আপনি না, আমিও কামাই। তুমি আমার সাথে তর্ক করছো? না, জবাব দিচ্ছি। চুপ থাকলে তো অসহ্যকর সিদ্ধান্তগুলো চাপিয়ে দিবেন, তাই জবাব দিচ্ছি। সৃজার বাবা গম্ভীর মুখে বললেন,
আমি এক কথা বারেবার বলতে পছন্দ করি না, তাই যা বলার বলে দিয়েছি, এখন তুমি যা করার করবে। শরৎ কিছুটা তেরামো করেই বলল, আমারও এক কাজ বারে বারে করতে ভালো লাগে না। আমিও বলে দিচ্ছি, এই পেপারসগুলো যতবার আমার সামনে আসবে আমি ততবারই ছিঁড়ে কুটি কুটি করে দেব। শরৎ আর কিছু না বলে বেরিয়ে পড়ল। সে এসব কথা সৃজার বাবাকে বলতে চায়নি, কিন্তু উনি বাধ্য করেছেন। আর বেশি বাজে কোনো পরিস্থিতি যেন না হয়, তাই সে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছে। সৃজা ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। হুট করে নিচে তাকাতে চমকে উঠল। নিজের চোখকে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। শরৎ বেলকনির নিচে দাঁড়িয়ে আছে। সৃজার দুতলায় থাকে, তাই তার চেনায় বা দেখায় কোনো ভুল হবে না নিশ্চয়ই। শরতের হাতে একটা গিটার। সৃজা জানে শরৎ কলেজ লাইফে টুকটাক গান করতো শখের বসে, কিন্তু এখন কি করে? শরৎ তার দিকে এক নজরে তাকিয়ে আছে। ঘুমের জন্য মেয়েটার চুল এলোমেলো হয়ে গিয়েছে খানিকটা, চোখ মুখ ফুলে গিয়েছে, বিশেষ করে ঠোঁটগুলো কিউট লাগছে তাকে দেখতে। শরৎ খুব বেশি দেরি করলো না, চোখ বুজে নিজের সমস্ত কল্পনা আবেগ মিশিয়ে গিটারের টুংটাং আওয়াজে সুর তুলে গাইতে লাগলো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে? কেন আমি এত করে তোকে চাই? এতটুকু শুনে সৃজা মুখ ভেঙচি দিয়ে ঘরে চলে যেতে নিলে শরৎ চোখে মুখে অপরাধবোধ জাগিয়ে কান ধরে আবার গাইতে লাগলো। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা না রাজি একবার। সৃজা বেলকনি থেকে ফিরে চোখ ছোট ছোট করে বেলকনির নিচে শরতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। শরৎ বাকিটা বলার আগে সৃজা বলল, ছাড়তে আর ভুলতে যদি নাই পারতে তাহলে ধরে রাখতে পারলে না কেন? এখন কি ঢং করতে আসছেন নাকি? আমি কিছু শুনছি না, বাড়ি ফিরে যান। শরৎ বলল, আমি কি বাড়িতে ঢুকবো? সৃজা অবাক হলো, তারপর প্রচণ্ড ভয় নিয়ে বলল, দি দেখলে কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে। আর আপনি কোন পরিচয়ে বাড়িতে প্রবেশ করবেন? চলে যান, লোকে বাজে বলবে। শরৎ আবার বলল, তাহলে কি চলে যাব? সৃজা চোখ মুখ শক্ত করে বলল, বললাম তো চলে যান। শরৎ কান্না কান্না ভাব করে বলল, আমার জন্য এইটুকু মায়া হলো না তোর? এভাবে বলতে পারলি? সৃজা প্রচণ্ড অবাক হলো। একটা মানুষের এতটা পরিবর্তন কি করে হয়? শরৎ এমন আচরণ করছে তা দেখে সৃজা অধৈর্য হয়ে বলল, দি চলে আসবে, প্লিজ এখান থেকে সরে যান প্লিজ। শরৎ বলল, ওকে সরে যাচ্ছি। শরৎ চলে যেতে সৃজা নিজের ঘরে গিয়ে ঘরের দরজা ধপ করে লাগিয়ে বিছানায় শুয়ে পড়ল। যদি লোকটা আবার আসে, আচ্ছা কি করে জানলো সে তার দির বাড়িতে আছে? লোকেশনই বা কি করে পেল? এসব বিড়বিড়িয়ে বলতে লাগলো। তোমার দির বাড়ির লোকেশন বের করা আমার বা হাতের কাজ। বললেই হলো বা হাতের কাজ, এত সোজা? বাকিটা বলতে গিয়ে চুপ হয়ে গেল সৃজা। মনে পড়ল, আরে এটা শরতের গলা না? হ্যাঁ, তারই তো। শরৎ এখানে কি করে? এটা ভেবে তখনই ঘাড় ঘুরে পেছন ফিরে দেখলো শরৎ তার সামনে দাঁড়িয়ে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সে। শরৎ সৃজার কাছে এসে ধপ করে বসে পড়ে বলল, ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো, যা গরম পড়েছে। সৃজা অবাক হয়ে বলল, আপনি এখানে কি করে? শরৎ হাই তুলে বলতে লাগলো, তোর দি পাশের ঘরে তোর দুলাভাইয়ের সাথে রোমান্স করতেছে, আর তোর দি শ্বশুর শাশুড়ি তো ঘুম। বাড়ির দরজাটা আমাকে জামাই আদর করবার জন্য খুলে রাখছিল, তাই আমিও বড়দের ইচ্ছাকে প্রাধান্য দান করে ঘরে প্রবেশ করলাম, আর তারপর আমার বউয়ের ঘরেও প্রবেশ করলাম। এখন বউয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি। সৃজা রেগে মেগে বোম হয়ে বলল, চোরের মতো অন্যের ঘরে প্রবেশ করে আবার বড় বড় গলায় কথাও বলছেন? আপনি কি চোর? না, আমি কেন চোর হব? আমার বউয়ের বর চোর, আমি না। সৃজা বিড়বিড়িয়ে বলল, পাগল হয়ে গিয়েছে। তারপর আবার বলল, দ্রুত যাবেন এখান থেকে, তা না হলে ভালো হবে না কিন্তু। যদি না যাই আমি কিন্তু চিৎকার করব। শরৎ সৃজার কথা শুনে হু হু করে হাসতে লাগলো। হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, সিরিয়াসলি সৃজা, তুই চিৎকার করবি? আচ্ছা কর চিৎকার, আমি দেখি কেমন চিৎকার করতে পারিস।